উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, যমুনায় জরুরি বৈঠক। বাহিনীকে আন্ডারমাইন করে দেশের শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় বললেন সেনা প্রধান। হানাহানিতে লিপ্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে। পুলিশ সদস্য, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, এটা হবে না। প্রথমবারের মতো শহীদ সেনা দিবস পালিত। বনানী কবরস্থানে শ্রদ্ধা, দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচনের দাবি। এবং বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মৃত্যু অপূরণীয় ক্ষতি বললেন মির্জা ফখরুল। ঢাকায় জানাজা শেষে নেওয়া হবে চট্টগ্রামে। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। সমসাময়িক নানা বিষয় নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে বসেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন, যুক্ত হব তার সাথে। বেলায়েত, নাহিদের পদত্যাগ এবং জরুরি বৈঠকের সবশেষ খবর জানাবেন আমাদের। শাফিন, উপদেষ্টা পরিষদের যে জরুরি বৈঠক সেটি এখনও চলছে। ভেতরকার খবর হচ্ছে এরই মধ্যে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের কাছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা বরাবর তিনি তার পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। আমরা বৈঠক সূত্রে নিশ্চিত হতে পেরেছি এটি এই মাত্রই তিনি তার পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। এখন আসলে উপদেষ্টা পরিষদে আলোচনা চলছে এর পরবর্তীতে তথ্য উপদেষ্টার দায়িত্ব কে নেবেন। এখন পর্যন্ত দুটি নাম আলোচনায় আছে। আমাদের কাছে যেটুকু তথ্য আছে, মাহফুজ আলম তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব নিতে পারেন, কিংবা প্রধান উপদেষ্টা যিনি বর্তমান প্রেস সচিব আছেন তার নামটিও আলোচনায় আছে, যদিও তিনি কিছুদিন আগে প্রেস সচিব মর্যাদা থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন। তবে এখন আমরা অপেক্ষা করছি কে আসলে তথ্য উপদেষ্টা হতে যাচ্ছেন। নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এটি মোটামুটি একেবারেই নিশ্চিত হতে পেরেছি আমরা, এবং এটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি। বলে রাখতে চাই যে নাহিদ ইসলাম এই পদত্যাগের মূল উদ্দেশ্য এরই মধ্যে দেশবাসী জেনে গেছে। তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন, যার প্রধানের দায়িত্ব তিনি নিচ্ছেন। আপাতত আহ্বায়ক তিনি হচ্ছেন। নাহিদ ইসলামের ব্যাকগ্রাউন্ড যদি একটু বলি, যে নাহিদ ইসলাম আসলে এই যে কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন, সেখান থেকে এক দফার আন্দোলনেও তিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, সেখানে ছাত্রদের যে দুইজন উপদেষ্টা হয়েছিলেন প্রথম দফায়, সেখানে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। পরবর্তীতে মাহফুজ আলমও তিনি উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন সারা দেশেই এক ধরনের আলোচনা চলছে যে নাহিদ ইসলাম কবে নাগাদ তার দল ঘোষণা করতে চান। সেটিও মোটামুটি এখন পর্যন্ত গণমাধ্যমের খবর এসে গেছে যে নাহিদ ইসলাম 28 ফেব্রুয়ারি ছাত্র জনতার নেতৃত্বে যে দলটি আসছে সেই দলের ঘোষণা করবেন। তো আমরা অপেক্ষা করছি। এখানে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। আজকে বলা যায় যে অনেকটা অনানুষ্ঠানিকভাবেই এই বৈঠক শুরু হয়েছে। সাধারণত উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবারে হয়ে থাকে, কিন্তু আজকে এই মঙ্গলবারে বৈঠকের উদ্দেশ্যই ছিল নাহিদ ইসলামের পদত্যাগ। এটি তার সবশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি যোগ দিয়েছেন। সাধারণত উপদেষ্টা পরিষদের বৈঠক হয়ে থাকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, কিন্তু আজকের এই যে জরুরি যে বৈঠকটি, সেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এখানে উপদেষ্টা পরিষদের সদস্যরা দুপুর 1টার পরেই এসে তারা উপস্থিত হয়েছেন এবং তারা এসে এখানে এই উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন। যথারীতি নাহিদ ইসলামও যোগ দিয়েছেন এবং নাহিদ ইসলাম আজকের উপদেষ্টা পরিষদে তিনি তার সহকর্মীদের সঙ্গে সর্বশেষ কথা বলেছেন, সর্বশেষ উপদেষ্টা পরিষদের সর্বশেষ বক্তব্য দিয়েছেন এবং তিনি উপদেষ্টা পরিষদ থেকে সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছেন এবং তিনি পদত্যাগ করেছেন। সব মিলিয়ে আমরা এখন অপেক্ষা করেছি উপদেষ্টা পরিষদের সদস্যরা যমুনা থেকে বের হবেন। যমুনা থেকে বের হওয়ার পর এখানে এসে তারা সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে তাদের পরবর্তী পদক্ষেপ কি সেটা তারা জানাবেন। যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, পদত্যাগপত্র জমা দিয়েছেন নাহিদ ইসলাম। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করায় আজ তার মন্ত্রণালয়ে কি অবস্থা তা জানাতে সচিবালয়ে রয়েছেন সহকর্মী মুজাহিদ শুভ, তার সঙ্গে যুক্ত হব।
শুভ, জানাবেন যে তথ্য উপদেষ্টার পদত্যাগের খবরে এর মধ্যে সচিবালয়ে নিশ্চয়ই তথ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারাও বিষয়টি জেনেছেন। এখন তাদের কার্যক্রম কি হতে পারে বা তারা আসলে কি ধাপের মধ্যে আছেন জানাবেন। কিছুক্ষণ আগে উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগের আগে আমরা সকাল থেকে অপেক্ষা করছি সচিবালয়ে। তিনি হয়তো তার মন্ত্রণালয়ে তিনি আসবেন, কিন্তু শুধু সকাল থেকেই নয়, মানে আজকে তো তিনি আসেননি, গতকালকেও তিনি সচিবালয়ে আসেননি, এবং কখন পদত্যাগ করবে সেটি মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা সেরকম কোনো তথ্য জানতে পারিনি। তবে আমরা অপেক্ষা করছিলাম এবং এটি আসলে ধারণা করা হচ্ছিল যে উনি আজকেই যে তিনি পদত্যাগ করবেন, এটি গতকাল সন্ধ্যা থেকে কিন্তু এক ধরনের গুঞ্জন ছিল। যদিও এর আগে একটি তথ্য ছড়িয়ে পড়েছিল তিনি পদত্যাগ করেছেন, তিনি নিজে নিশ্চিত করেছেন একদিন আগে যে না, তিনি পদত্যাগ করেননি। তবে আজকে উপদেষ্টা পরিষদ থেকে সবশেষ তিনি পদত্যাগপত্র সেখানে জমা দিয়েছেন। তবে এখানকার যেটি তথ্য হচ্ছে যে সচিবালয়ের যারা রিপোর্টার আছেন বা অন্যান্য যারা আছেন এখানে সকাল থেকে, এখানে তার আসার যেহেতু কোনো খবর নেই, তিনি যেহেতু এখানে আসেননি, তাই এখানে পদত্যাগের কোনো বিষয় কেউ আসলে নিশ্চিত করতে পারেনি। আমরা তথ্য মন্ত্রণালয়ে গিয়েছি, তার যারা পিএস বা পিআরও যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা এই ব্যাপারে আমাদেরকে কোনো তথ্য দিতে পারেন নাই। তো সবশেষ বলা যায় তিনি যেহেতু পদত্যাগ করেছেন, এই বিষয়টি আজকেই সত্য প্রমাণিত হলো এবং উপদেষ্টা পরিষদ থেকে তিনি আজকে থেকে আর উপদেষ্টা থাকছেন না। এখন নতুন দলের কার্যক্রম তিনি শুরু করবেন, যেটি আসলে আগামী 28 তারিখে দুপুর 3টায় তাদের যে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে, যেখানে বলা হয়েছে যে তিনি দলের প্রধান হচ্ছেন। সেটির পরে আসলে পরবর্তী কার্যক্রম বোঝা যাবে যে নতুন দলটিকে তিনি কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল সচিবালয় থেকে সবশেষ খবর। সহকর্মী মুজাহিদ শুভ যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে। এবারে আরো অন্যান্য খবর। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, গণহত্যা ও অপরাধের সঙ্গে যারা জড়িত অবশ্যই তাদের বিচার করতে হবে। তবে পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই এর মতো বাহিনীকে আন্ডারমাইন করে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। নিজেরা হানাহানিতে লিপ্ত হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে বলেও এ সময় সতর্ক করেন সেনাপ্রধান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়ার আয়োজনে শোক সভা ও দোয়া অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে কোনো সেনা সদস্য জড়িত নয়। যারা এই মামলায় সাজা পেয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। 57 জন চৌকস সেনা অফিসার, এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গর সদস্যদের আমরা হারিয়েছি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য।
এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টার পক্ষে ও 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা জানান। শহীদ সেনা পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা জানিয়ে নৃশংস এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। বাকিটা জানাবেন নাইম আবির। আরেকটি 25 ফেব্রুয়ারি 16 বছর আগের এই দিনেই ঘটেছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। একসাথে 57 সেনা অফিসার নিহতের ঘটনাও পৃথিবীতে বিরল। এতদিন নামমাত্র এই দিনটি পালন হলেও এবারের বাস্তবতা ভিন্ন। জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করায় দিনটি নিয়ে সবার বাড়তি আগ্রহ ছিল। বনানী সামরিক কবরস্থানে সকাল 9টায় হাজির হন স্বরাষ্ট্র উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। এরপর একে একে স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, বিজিবির মহাপরিচালক ও শহীদ সেনা পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের সম্মানে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। আনুষ্ঠানিকতা শেষ হলে সেনা পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন সমাধির সামনে। কেউ কেউ করেন মোনাজাত, কারো চোখের কোণে জল। আবেগঘন পরিবেশ তৈরি হয় বনানী সামরিক কবরস্থান ঘিরে। সেখান থেকেই দাবি তোলেন পিলখানা হত্যাকাণ্ডের বিচারের। আমাদের শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এখন আমরা সবাই বিচার চাই। এর পিছনে যে ইন্ধনদাতা আছে তারা যেন বের হয়ে আসে, আমরা এটা চাচ্ছি। এরপর শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান তারা। বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানাই ছিল পিলখানা হত্যাকাণ্ডের উদ্দেশ্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের তদন্তের আহ্বান তাদের। এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। আজকে এই দীর্ঘ বছর পরে, আজকে প্রায় 16 বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে এবং আমরা এই প্রত্যাশা করব যে তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায়। আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই নারকীয় এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। 2টা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারে আনতে নেওয়া হবে। পিলখানা হত্যাকাণ্ডের আজ 16 বছর। এর আগের 15 বছর থেকে আজকের এই দিনটি বিশেষ। শহীদ সেনা পরিবারের সদস্যরা খুশি, আজকের এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। তবে তাদের দাবি, যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে জড়িত সকল ষড়যন্ত্র জনসম্মুখে প্রকাশ করা হোক। নাইম আবির, এখন, ঢাকা। মুক্তি, আমরা প্রতিবেদনে দেখছিলাম 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল জাতি, যেখানে 57 জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছিলেন। তাই আজ প্রথমবারের মতো এই শহীদ সেনা দিবস পালিত হলো। তবে গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেশ কিছু প্রশ্ন উঠেছে, বিশেষ করে শহীদ সেনা পরিবারগুলোর পক্ষ থেকে। তারা বলছেন যে এই ঘটনাটি শুধুমাত্র একটি বিদ্রোহ কিনা, নাকি দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এখানে আছে, তা খতিয়ে দেখা দরকার এবং তদন্ত কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে। শাফিন, এমন বাস্তবতায় সরকার গঠিত যে স্বাধীন তদন্ত কমিশন রয়েছে, তাদের ভূমিকা আসলে কি হবে, কিংবা এসব উদ্যোগ আসলে বিচারে কি ধরনের প্রভাব ফেলবে, এই একটা প্রশ্ন কিন্তু আসলে সবার মনে রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী আজহার লিমন, ছবিতে ছিলেন রাসেল আহমেদ। জামিনে মুক্তি পাবার আগেই জীবন থেকেই মুক্তি মিলেছে সাবেক বিডিআর হাবিলদার এনামুল হকের। এই ঘুণে ধরা আসবাব, ধুলি পড়া ফ্রেম আর নির্জন দাঁড়িয়ে থাকা এই ঘরটি সাক্ষী 4 কন্যার একটি পরিবারের
ক্রমে নিঃশেষ হয়ে যাবার গল্পের। পিলখানা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বিডিআর হাবিলদার এনামুল হকের 10 বছরের সাজাভোগ শেষ হয় 6 বছর আগে 2019 সালে। যখন বাবা চাকরির থেকে বাহির থেকে বাড়িতে আসতো তখন বৃষ্টিমুখর দুপুরে যেদিন আমরা ঘাটাইলের মধ্যকন্যা কোলাইতলা গ্রামে তার বাড়িতে পৌঁছাই, সেদিন কারা অন্তরীণ অবস্থায় বিডিআর হাবিলদার এনামুলের মৃত্যুর 13 দিন অতিবাহিত। তার বড় মেয়ে মিনা আমাদের বলছিলেন, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে যখন গেল মাস থেকে বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলেন, তখন তার বাবার মুক্তি নিয়ে কতটা আশা করেছিলেন তারা। মনে মনে ভাবতাম যত অসুস্থই থাক আমি বাবার নিয়ে বাড়িতে এসে পড়বো। যদি এই যে 10 তারিখ জামিনের ডেট ছিল, আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবার নিয়ে বাড়িতে যাবো গা। মূলত 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরের অভ্যন্তরে 57 সেনা অফিসার সহ 74 জনকে হত্যাযজ্ঞের ওই ঘটনায় 28 ফেব্রুয়ারি একই সঙ্গে 2টি মামলা হয়। একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। 2 মামলার আসামির সংখ্যায় 800 এর বেশি এবং 2টি মামলার কার্যক্রমে বিশেষ আদালতে একই সঙ্গে শুরু হয়। এর মধ্যে হত্যা মামলার বিচার কাজ 2013 সালে শেষ হয়ে এখন আপিল বিভাগে আছে। এই মামলায় যারা সাজা পেয়েছেন তাদের অনেকেরই সাজার মেয়াদ শেষ, কিন্তু মুক্তি পাননি। কারণ 2 মামলার আরেকটির বিচার কাজ আটকে থাকে অজানা কারণে। ট্রায়াল বন্ধ ছিল। সেটা মানবাধিকার নিয়ে কাজ করা এই আইন বিশেষজ্ঞের কাছে প্রশ্ন করেছিলাম, আইনের দৃষ্টিতে এটি কেমন দৃষ্টান্ত? ঘটনার সাথে সম্পৃক্ত না অনেকেরই ফাঁসির অর্ডার হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং এত পাইকারি হারে আসলে ফাঁসির আদেশ মানে অন্য কোনো মামলাতে আসলে বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। 10 বছর যাবৎ কিন্তু কন্ডেম সেলও আছেন অনেকে। এগুলো তো চরম মানবাধিকারের লঙ্ঘন। শুরু থেকেই 17 বছর আগের নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল নানা ধরনের গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ জেল জীবন শেষ করে যখন ওই ঘটনায় অভিযুক্ত বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলো, তখন আবার এ নিয়ে প্রশ্ন তুলছে ওই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের পরিবারগুলো। বিশেষ করে ভুক্তভোগী পরিবারের উদ্বেগ ঢালাও জামিন নিয়ে। 25 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড থেকে বেঁচে ফেরা তৎকালীন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার শহীদ কর্নেল মুজিবুল হকের সহধর্মিণী সেদিনের দুঃসহ স্মৃতির বর্ণনা করে বলছিলেন, সবাই নির্দোষ দাবি করলে সেদিনের ঘটনায় তাহলে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করল কারা? কখনো সার্ভ করছো? না। কেন মারলা? বলে বন্দুক পাইছি তো, মারতে ভালো লাগছে। তো এরকম কেসও তো আছে, তো তাদেরকে শাস্তি হবে না? এই জন্য যারা মদতদাতা তাদেরও বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলে আসছি। ভুক্তভোগী সেনা পরিবারের সদস্যদেরও বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ আছে এবং ঘটনার মূল কুশীলব কারা এবং অতীতের যে তদন্ত তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা। ফলে সরকার নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু একটা ট্রায়াল তো কমপ্লিট হয়েছে, আর ধরেন বিস্ফোরকের মামলার ট্রায়াল এখনো পর্যন্ত চলছে। সেক্ষেত্রে আপনার এটাতে এক ধরনের বিচারের ক্ষেত্রে অ্যানোমালি তৈরি হওয়ার, এক ধরনের বৈসাদৃশ্য তৈরি হওয়ার কিন্তু সুযোগ আছে। আমার মতে ফ্রেশ মামলা হয়ে সেটা পাশাপাশি চলাটাই শ্রেয়। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া কর্তৃত্ববাদী সরকারের হস্তক্ষেপের কারণেই পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনার পেছনে আসলে কি ছিল তা নিয়ে বিতর্ক রয়ে গেছে দীর্ঘ 1.5 দশক পরেও, যার কারণে চরমভাবে ভুক্তভোগী এই মামলার বাদী বিবাদী 2 পক্ষ কিংবা পরিবারগুলো। এখন যখন 2 পক্ষই সব ধরনের রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ন্যায় বিচার প্রত্যাশা করছে, তখন তা কতটুকু প্রতিষ্ঠা হবে তা নির্ভর করছে স্বাধীন কমিশন কতটা এর স্বরূপ উদ্ঘাটন করতে পারে তার উপর। আজহার লিমন, এখন, ঢাকা। ভয়াবহ আগুনের ঘটনার পর সাজেকে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আজ বিকেল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে ভ্রমণ। এদিকে ভয়াবহ আগুনের পর মেঘের রাজ্য সাজেক এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সোমবারের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 32টি রিসোর্ট সহ 120টি স্থাপনা, যাতে প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে এখন থেকে প্রতিটি প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রশাসন। এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার পেছনে নাশকতার কোনো আলামত নেই বলেও জানিয়েছে প্রশাসন। আগুনের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল দুপুর 1টার দিকে অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। বিষয়ে আরো জানাতে সাবজেক্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। আগুন লাগার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা জানাবেন, এবং এই যে এত বড় একটি পর্যটন স্পট, প্রায় সারা বছরই সেখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে, এমন একটি জায়গায় কোনো ফায়ার সার্ভিস নেই, এই বিষয়ে প্রশাসন কি বলছে? মুক্তি, আপনি যেটি বলছিলেন যে গতকাল যখন 1টার দিকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়, সেটি সেখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে ইকো ভ্যালি রিসোর্ট থেকে মূলত তারা ধোঁয়া উঠতে দেখেছেন, এবং এর পাশে যে পর্যটন কেন্দ্র সেখান থেকে অগ্নিপাত আসলে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এর মধ্যেই অন্তত 94টি রিসোর্ট, বসতঘর, খাবারের দোকান এবং ঘর পুড়ে গেছে। সব মিলিয়ে যারা বলছিলেন যে অন্তত এখানে দুটি বক্তব্য এসেছে, অন্তত 100 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে এক পক্ষ বলছে, আর ব্যবসায়ীদের আর সংগঠনের সভাপতি তিনি বলছেন যে সাংগঠনিক সম্পাদকরা সেটি বলছেন এর কাছাকাছি ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত যে তদন্ত করে শেষ হয়নি বলে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের এই ঘটনার জেরে সেখানে গতকাল রাতে জেলা প্রশাসন থেকে আজকে থেকে যে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটি দুপুর নাগাদ আবার প্রত্যাহার করা হয়েছে। এখন বিকাল থেকে আবার সাজেকে পর্যটকদের ভ্রমণে আসতে পারবেন এবং সেটি খোলা রয়েছে। একটুখানি বলে রাখি, গতকাল যখন অগ্নিকাণ্ডের সূচনা হয় তখন থেকে আসলে আশেপাশে পানি না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে হয়েছে সাজেক থেকে দূরবর্তী স্থান যেটি হয়েছে খাগড়াছড়ি দিঘিনালা থেকে 2টি ইউনিট এসেছে, এবং পানছড়ি থেকে 1টি ইউনিট এসে, এবং রাঙ্গামাটি থেকেও ফায়ার সার্ভিসের গাড়ি এসে অগ্নি নির্বাপনের চেষ্টা করেছেন। 5:30টার দিকে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখানকার যে দিঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তিনি যেটি বলছেন যে অন্তত রাতের 2:30 নাগাদ মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে এই অগ্নিকাণ্ড। একটি ভয়ঙ্কর পরিস্থিতি পার করে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছিল। 7 দিনের মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে, 7 কর্মদিবসের মধ্যে তারা তদন্ত রিপোর্ট দিবেন। আগুন লাগার উৎস এখনো নিরূপণ হয়নি, তারা উৎস এবং এর কারণ নির্ণয় করবেন, এবং ভবিষ্যতে এর প্রতিরোধে কি কি করণীয় আছে সেটি তারা জমা দিবেন। এই ছিল রাঙ্গামাটি সাজেক থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। জিয়াউর রহমান জুয়েল যুক্ত ছিলেন সাজেক থেকে। বিএনপির ভাইস চেয়ারম্যান, 2বারের মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে রাজনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে এমন মন্তব্য করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। ভোরে ধানমন্ডির নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান বিএনপির এই নেতা। বাদজোহর ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আরেক দফা জানাজা শেষে আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হবে চট্টগ্রামে। সেখানে 2 দফা জানাজা শেষে গ্রামের বাড়ি রাউজানে তাকে দাফন করা হবে। আরিফ হোসেনের প্রতিবেদন। ধানমন্ডি 8/A 22 নম্বর 74। প্রায় 20 বছরের সম্পর্ক ছিন্ন করে এই বাসাতেই পৃথিবীর মায়া ত্যাগ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, 2বারের মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। সুস্থ স্বাভাবিক বিএনপির এই নেতা ফজরের নামাজ পড়েন, সামান্য খেয়েছিলেনও। হঠাৎ দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। দৌড়ে এসে দেখলাম, তারপর প্রেশার মাপলাম, পালস দেখলাম, দেখলাম সুগার, দেখলাম পালস পাই নাই, প্রেশার পাই নাই, সুগারে দেখলাম 6 পয়েন্ট কত এসে গেছে। তখন আমরা অ্যাম্বুলেন্স ডেকে স্কোয়ারে নিয়ে গেলাম, ওখানে নিয়ে ওরা মৃত্যু ঘোষণা করলো। ওনার কাশি আসলো, কাশি আসার পরে একটু অস্বস্তি বোধ করলো, বোধ করে বসে গেল। বসে যাওয়ার পরে আমাকে ডাক দিল যে জাহাঙ্গীর ভাই আপনি কোথায়, আপনি আসেন তাড়াতাড়ি, আমি পারতেছি না। আমার সাথে ড্রাইভার বলল, আমি দৌড়াই গেলাম, দৌড়াই যাইয়ে ওনাকে আর ধরে উঠাইতে পারতেছি না। উনি ওই অবস্থায় মানে শরীর ছাড়িয়ে দিছে। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের রাজপথ থেকে ছাত্র ইউনিয়নের রাজনীতি শুরু করেন আব্দুল্লাহ আল নোমান। ছাত্রজীবন শেষে ন্যাপে যোগ দেন তিনি। মুক্তিযুদ্ধ ও পরবর্তী 10 বছরে দেশের মানুষের কল্যাণে কাজ করেন বর্ষিয়ান এই নেতা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে 1981 সালে দলটিতে যোগ দেন আব্দুল্লাহ আল নোমান। পরে 1991 ও 2001-এ সংসদ নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বর্ণিল রাজনৈতিক জীবনে কখনো আপোষ করেননি। দলীয় নেতা থেকে তিনি জাতীয় নেতাতে পরিণত হয়েছিলেন
মন্তব্য করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাই হোক আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করবেন নিশ্চয়ই। বিএনপির রাজনীতির বাইরে রাষ্ট্র সংস্কারে কাজ করা দীর্ঘদিনের সহযোদ্ধারাও ছুটে আসেন এ সময়। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। তৃণমূলের সাথে সম্পৃক্ততা দরকার, দেশবাসীর কল্যাণের জন্য নিবেদিত কাজ করে যাওয়া দরকার, এবং শুধু কথা নয়, সুনির্দিষ্ট কিছু অর্জন যাতে আমাদের এই রাজনীতিবিদদের হাত ধরে আসতে পারে। বাবার রাজনৈতিক জীবনের স্বর্ণালী যুগ তুলে ধরেন একমাত্র ছেলে। বলেন, বাবা ছিলেন একটি প্রতিষ্ঠান। এই মানুষটার পুরো দস্তুর একজন রাজনীতিবিদ। শেষ অবধি এই রাজনীতি নিয়েই তার ধ্যান, জ্ঞান, মন সবকিছু রাজনীতি ঘিরে। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। আর 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাব। পৃথিবীর মায়া ছেড়ে বিদায়ের সময় সহধর্মিনীর পাশাপাশি এক ছেলে এক মেয়ে রেখে গেছেন তিনি। আরিফ হোসেন, এখন, ঢাকা। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। রিভিউ আবেদন সরাসরি গ্রহণ করা হবে নাকি লিভ টু আপিল করা লাগবে, তার ওপরও আদেশ বুধবার। আপিল বিভাগের শুনানি শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বললেন, জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচারের অপেক্ষায় তারা। বাকিরা জানাবেন জাহিদ হাসান। মঙ্গলবার সকালে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুনানিতে এজলাসে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শুনানি শুরু করেন তার আইনজীবীরা। শুনানিতে জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতার আইনজীবীরা বলেন, আন্তর্জাতিক আইন মেনে তার বিচার করা হয়নি। এ সময় আদালত তার মুক্তির দাবিতে করা যুক্তিগুলো সরাসরি গ্রহণ করতে পারবে কিনা লিভ টু আপিল করতে হবে এ বিষয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি সিনিয়র আইনজীবীদের মতামতের উপর শুনানি হবে বুধবার। মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 60টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই। এই 60টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডেই লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। দীর্ঘদিনের জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচারের প্রত্যাশার কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। কোর্টের উপরে চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। 2012 সালে এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতারের সময় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্বে ছিলেন। 71-এর মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 অক্টোবর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল ও মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। 2020 সালে মৃত্যুদণ্ড বাতিল চেয়ে 113টি যুক্তি তুলে ধরে রিভিউ আবেদন করা হয়। 4 বছর পর রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ধর্ষক সহ অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এছাড়া কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন আন্দোলনকারীরা। বিস্তারিত প্রতিবেদনে।
ধর্ষণ ও নারী হেনস্থার প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানের নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন তারা। আমরা জানি যে চুরি চিন্তায় সারা দেশে বেড়েছে, এগুলোর প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। সারা দেশে যেভাবে ল অ্যান্ড অর্ডারের একদম অস্তিত্বহীনতা হয়ে গেছে, স্বরাষ্ট্র উপাদেষ্টা আমরা পদত্যাগ চাই। প্রশাসন যদি আগামী 24 কিংবা 48 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা না নেয়, আমরা রাজপথে আবার নেমে আসবে। রাস্তাঘাটে যেন আমাদের কোনোভাবে হেজরেট না হতে হয়। ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে, এমন দাবি নিয়ে বগুড়ার বিক্ষোভ করেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দেশব্যাপী চুরি, ছিনতাই, ডাকাতি ও যৌন হয়রানির প্রতিবাদ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। অভিযুক্তদের বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হলেও বর্তমানে আমাদের মা, বোন, খালা, মামি রাত দুপুরে ধর্ষণের শিকার হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটাই দাবি, হয় আপনি আইন শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন, না হলে অনতিবিলম্বে আপনার দেশবাসীর কাছে ক্ষমা চান এবং আপনি পদত্যাগ আপনার পদ থেকে সরে দাঁড়ান। শেরপুরে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে সারা দেশে বর্বরচিত ধর্ষণের তীব্র প্রতিবাদ করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে মানববন্ধন করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মানববন্ধনে নারীর নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান বক্তারা। সুরাইয়া আক্তার, এখন। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মূল হোতা আলমগীর সহ আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 10টি মুঠোফোন সহ লুট হওয়া স্বর্ণালংকারও। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোরে নেত্রকোনার পূর্বধলা থেকে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মূল হোতা আলমগীর ও আশুলিয়া থেকে তার সহোদর রাজীব হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 10টি মুঠোফোন সহ লুট হওয়া স্বর্ণালংকার। পরে তাদের টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আলমগীরকে 7 দিন এবং রাজীবকে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পাঁচ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ভর্তি থাকা সহ বিভিন্ন রোগীদের সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। মেডিকেল কলেজটি 2 শতাধিক শিক্ষানবিশ চিকিৎসকের কর্মবিরতির কারণে অনেকটাই স্থবির হয়ে পড়ে সেবা কার্যক্রম। 5 দফা দাবি আদায়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কর্মবিরতিতে। হাসপাতালে আসন সংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় এমনিতেই সেবা দিতে বেগ পেতে হয় চিকিৎসকদের। সেখানে ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচিতে বেড়েছে ভোগান্তি। একই দাবিতে তৃতীয় দিনের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি চলছে। সকাল থেকে হয়নি কোনো ক্লাস, ক্যাম্পাসে নেই শিক্ষার্থীরাও। বিএমডিসি সিদ্ধান্তের প্রেক্ষিতে আদালতের রায়ে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে। আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয়। সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, সবার আগে ইউক্রেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। তবে ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত খরচের বোঝা যুক্তরাষ্ট্রের নয়, বরং ইউরোপকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কথা বলেন তিনি। ট্রাম্প জানান, খুব শিগগিরই রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক শেষে ব্রিফিং চলছে, সরাসরি যুক্ত হব সেখানে। আমাদের
উপদেষ্টা পরিষদের একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল এবং এই বৈঠকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। তো মূলত একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে 8ই আগস্ট আমরা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে 2 জন এবং পরবর্তীতে আরও 1 জন 3 জন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেই অন্যান্য উপদেষ্টাবৃন্দের সাথে। তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। তো গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি, সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরেও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের আর কোনো দায়িত্বে নেই, এটি মূলত বলার জন্য আপনাদেরকে আজকে আমরা 3টা কোশ্চেন নিব। আমার পরে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে, পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে, উপদেষ্টা পরিষদে ঠিক করবে। আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন, বাট এখনও আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখনও সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। হ্যাঁ, নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণ অভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি। লাস্ট কোশ্চেন তাজওয়ার, এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা 28 তারিখ, সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। নারীদের মধ্যে থেকে একটা কোশ্চেন নিব। নারী কেউ? আপনি সাজেদা জি।
না, আমাদের তো অনেক সীমাবদ্ধতা ছিলই। আমরা সেই সীমাবদ্ধতাগুলো কাটানোর চেষ্টা করেছি সবসময়, এবং এখানে সীমাবদ্ধতা ছিল, আমলাতান্ত্রিক জটিলতা ছিল। আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি, এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে, এবং একই সাথে এখানে এই জুলাই গণহত্যাকারীদের, জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা, বিচারের বিষয়টা, সে বিষয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি। আমি জনপ্রশাসন কমিটির একটা দায়িত্বে 2 সপ্তাহের মতো ছিলাম। 2 সপ্তাহের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা 18 সালের ডিসি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা, এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি। এবং আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে, এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারে। ধন্যবাদ। শুরু করব। যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন নাহিদ ইসলাম। আমরা শুনছিলাম সরাসরি। এই ছিল এখন দুপুরে। সাথে থাকার জন্য ধন্যবাদ।